কথা বলি না। এমনি চলে আসে সিটি মার্কে কাউন্ট হয় না সিটির মার্ক কথা বলি না, চলো। আজকে তোমাদের সিলেবাসে তোমাদের কলেজে তো মনে হয় ভেক্টর চ্যাপ্টার পড়ায় ফেলছে, তাই না? তো আমাদের ম্যাথে মনে হয় আমাদের একটু ধরো পিছিয়ে আছে নাকি? পিছিয়ে আছি আমরা ভালোই কিছু আছে। কতটুকু? তোমাদের কলেজে কতটুকু পড়ে? কলেজে ক্লাস সরলরেখা শেষ করছি। সরলরেখা তো আমরা ভেক্টর শেষ করছি আমাদের হ্যাঁ, আমাদের। তো আমাদের ভেক্টরটা বাকি আছে। ভেক্টর একদম ইজি। আমরা ফিজিক্স ভেক্টর অলরেডি করে ফেলেছি। তো ফিজিক্স ভেক্টর যারা বুঝছিল তারা এখানে বুঝবা ভালো। তো কারো যদি ফিজিক্স ভেক্টরের সমস্যা থাকে তাদের উচিত হবে এই ক্লাসগুলো একটু ভালো মতো করা। বুঝতে পারছো? তো ভিডিও হচ্ছে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে না। আসলে বোর্ড তো দেখা যায়। এবার তো দেখা যায়। হ্যাঁ। তো দেখো আমরা এখানে অনেকগুলো জিনিস শিখবো। বেশিরভাগই আমাদের ফিজিক্সের ভেক্টরের সাথে মিল আছে। বুঝতে পারছো? তুমি সামনে বেঞ্চে এসে বসো, বই না ঠিক আছে। একসাথে বসে গরম লাগবে আরো বেশি। কথা বলি না আজকে আমরা একটু যে মাইক নাই তো সাউন্ডিংটা যাতে যারা পরে করবে তাদের জন্য একটু ভালো আসে। নাহলে আমার এই ক্লাসটা আউট নেওয়া লাগবে। তো চলো আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, ইনভার্স ত্রিকোণমিতির শেষে একটু বাকি আছে। ওইটুকু আমরা সবাই আসলে সবার সাথে একসাথে করব। এটা করতে আধা ঘন্টা টাইম লাগবে। চলো এবার আমরা ভেক্টরটা শুরু করব। আমাদের এই ম্যাথ ফার্স্ট পেপারে তোমার কয়েকটা বড় চ্যাপ্টার আছে। বড় চ্যাপ্টারগুলো কি কি ছিল? তোমাদের সরলরেখা ছিল, ত্রিকোণমিতি ছিল, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে। এই চারটা চ্যাপ্টার খুবই বড় চ্যাপ্টার। বড় চ্যাপ্টারগুলো যেমন আছে, কিছু ছোট চ্যাপ্টার আছে, যেমন এই যে ভেক্টর আছে, এরপরে বৃত্ত আছে, এরপরে তোমাদের ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে ষষ্ঠ, তারপর হচ্ছে সেট ফাংশন একটা চ্যাপ্টার, ফাংশন আর কি একটা চ্যাপ্টার আছে, আর আরেকটা চ্যাপ্টার আছে তোমাদের বিন্যাস সমাবেশ। এই পাঁচটা চ্যাপ্টার ছোট ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো আমাদের খুব তাড়াতাড়ি শেষ হবে আর কি। তো প্যারাগ্রাফ আছে, এবার শেষ করা সমাবেশ আমাদের এক্সামে আছে। আছে, ভেক্টরও তো আছে। না ভেক্টর নিয়ে নিছে পরীক্ষা। আচ্ছা পড়া দিবি প্যারাগ্রাফ। ওই 4-5টা ক্লাস লাগবে শেষ করাইতে। বুঝতে পারছো? মানে 2 সপ্তাহ লাগবে। আর ভেক্টর পড়াইতে 2টা ক্লাস লাগবে। আজকে পড়াবো আর নেক্সট দিন পড়াবো আর কি। চলো শুরু করি। এখন আমাদের কিছু বেসিক আগে থেকে জানা থাকা লাগবে। বেসিকগুলো কি কি? ওই যে আমরা ফিজিক্সেই বেশিরভাগ সব বেসিক কভার করে আসছি। তো এখন আমি শিওর তোমরা ফিজিক্সের কিছু মনে রাখো না। বেশিরভাগ লোক জানি ফাঁকিবাজি করছো কি, এবং যারা পড়ছো তাদের বেশিরভাগ জ্ঞানী মনে নাই আর কি, যা মনে হয় আর কি। তাহলে আমি একটু বেসিকটা দিয়ে শুরু করি। ভেক্টর ভেক্টর তো সবাই জানো। ভেক্টর কি? ভেক্টর রাশি কি বলো তো? যার মান অতীত আছে। ভেক্টর রাশি। রাশি নরমালি দুই প্রকার, তাই না? রাশি হচ্ছে একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার রাশিটা কি? শুধু মান আছে। আর ভেক্টর রাশিটা কি বলতো? মান প্লাস ডিরেকশন আছে। তো তোমরা স্কেলার রাশি শুধু মান আছে এরকম একটা জিনিসের উদাহরণ তোমরা দিতে পারবা? শুধু মান আছে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি এই বেঞ্চটার দৈর্ঘ্য কত, এই তোমার বোর্ডটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এরিয়া কত। আচ্ছা এরিয়া কিছু কিছু ক্ষেত্রে ভেক্টর হয়। আচ্ছা দৈর্ঘ্য যদি বলি তাহলে এটা হবে তোমার স্কেলার রাশি। দৈর্ঘ্যটা প্রকাশ করার জন্য তো তোমার কোনো ডিরেকশনের দরকার হচ্ছে না। বুঝতেছো? অথবা তোমাকে যদি বলি যে ওজন, হ্যাঁ তোমার ওজন কত, হ্যাঁ ওজন কত সেটা করতেও তোমার কাজ একটু কাজই স্কেলার রাশি, বাট একটু কঠিন টপিক আর কি। আচ্ছা এরপরে আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশের জন্য তোমার মান এবং ডিরেকশন দুইটাই দরকার হয়। বুঝতেছো? যেমন আমি যদি তোমাকে বলি যে এখান থেকে নূর মোহাম্মদ কতটুকু দূরে, তুমি বললা যে 50 মিটার দূরে অথবা 100 মিটার দূরে। এখন 100 মিটার যে বললাম, আমি 100 মিটার কোন দিকে যাব? 100 মিটার এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, তাই না? তা আমাকে একটা নির্দিষ্ট ডিরেকশন তোমাকে দেওয়া লাগবে যে কোন দিকে গেলে, কোন দিকে 100 মিটার গেলে নূর মোহাম্মদে পৌঁছাবো। তাহলে এই যে এখান থেকে নূর মোহাম্মদের যে সরণটা সেটা হচ্ছে তোমার কি রাশি বলতো? ভেক্টর রাশি। বুঝতে পারছো? এখন আসলে ভেক্টর রাশি মান ডিরেকশন দুইটাই আছে। এগুলো সংজ্ঞা, যাদের এগুলো সমস্যা আছে তারা সংজ্ঞাটাকে এখানে ম্যাথে সংজ্ঞাটা লাগবে না, সংজ্ঞা লাগবে হচ্ছে ফিজিক্সে। ম্যাথে তো জাস্ট আমাদের ম্যাথ করতে হবে।
তো এখন এখানে এই চ্যাপ্টার করার জন্য আরো একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে উপাংশ আর অভিক্ষেপ। আচ্ছা, উপাংশ আমরা একটু পরে আলোচনা করতেছি, আগে আমরা অভিক্ষেপটা আলোচনা করি। এগুলো সবই পড়া হয়েছে তোমাদের, তাও একটু দেখাই। ধরো এই একটা তোমার আছে, ভেক্টর রাশি আছে। তো এখান থেকে উপর থেকে যদি আমি একটা টর্চ লাইট নিক্ষেপ করি, তাহলে তোমার এই অ্যাক্সিস বরাবর এই যে তোমার ভেক্টরটা আছে, ভেক্টরটা কতটুকু দৈর্ঘ্য তোমার ভিজিবল হবে, এই যে এতটুকু দৈর্ঘ্য ভিজিবল হবে। তাহলে এই যে ভেক্টরটার অভিক্ষেপ হচ্ছে এই যে এতটুকু, বুঝতেছো? এবং এই অভিক্ষেপটা আমরা কোন অ্যাক্সিস বরাবর নিচ্ছি বলো তো? এক্স অ্যাক্সিস। তো আমরা অ্যাঙ্গেলটা, তুমি এই যে এটাকে এটা একই কথা না? তো অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এবং এটার দৈর্ঘ্য যদি a হয়, ভেক্টরটার দৈর্ঘ্য ধরো a, তাহলে এটুকু কি হবে? এই যে ছায়াটা যা আছে সেটাই তো তোমার অভিক্ষেপ, তাই না? তো আমি ছায়ার দৈর্ঘ্যটা বের করতে চাই। তাহলে তুমি চিন্তা করো, cos থিটা যদি দাও, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত? ছায়া, আর অতিভুজ হচ্ছে এটা। তাহলে তোমার ছায়াটা কতটুকু আসতেছে? a cos থিটা। বুঝতে পারছো? তাহলে এই যে অভিক্ষেপটা x অ্যাক্সিস বরাবর, অভিক্ষেপটা তোমার কত আসতেছে বলো তো? অভিক্ষেপ কত আসতেছে? a cos থিটা। বুঝতে পারছো এটা? এখন এইটা যেমন একটা অভিক্ষেপ, তুমি চিন্তা করো, তুমি যদি লাইটটা এই সাইড থেকে মারতা, তাহলে তোমার ছায়াটা কতটুকু পড়তো বলো তো? এই যে এতটুকু পড়তো কিনা বলো? বুঝতে পারছো? যে এতটুকু হচ্ছে সেক্ষেত্রে অভিক্ষেপ। তাহলে এই অভিক্ষেপটা কত? এই যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান না? বুঝতে পারছো? তাহলে এইটা কি লম্বটা না? বুঝতে পারতেছো? তাহলে কি বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব? sin থিটা ইকুয়াল তোমার এই লম্ব বাই a। তাহলে লম্বটা এই ক্ষেত্রে কি আসতেছে বলো তো? a sin থিটা। তাহলে তুমি তোমার একটা ডিসিশনে যদি এবার আমরা আসতে চাই, তাহলে ডিসিশনটা কি? যে a ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে x অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, যেই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল ওই অ্যাক্সিস বরাবর আমরা কি নিব বলো তো? a cos থিটা নিব। আর যে অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেলটা দেওয়া নাই, ওই অ্যাক্সিস বরাবর কি নিব? a sin থিটা নিব। তো আমি যদি এবার এরকম বলি, ধরো এই হচ্ছে a হচ্ছে ভেক্টরটা, এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে এইটুকু কি হবে? a sin থিটা, সরি, a অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা যেহেতু দেওয়া আছে এই অ্যাক্সিসের সাথে, তাহলে এই অ্যাক্সিসের সাথে হবে a cos থিটা, এই অ্যাক্সিসের সাথে হবে হচ্ছে a sin থিটা। এটুকু কি বোঝা গেছে? লাইন এটা গেল। এবার আসো আমরা যদি এই ভেক্টরটাকে লিখতে চাই, এগুলো একটু মুছি আমি। আচ্ছা, এবার আসো তোমার এই যে এটাকে, এখন তুমি ধরো এখান থেকে এখানে পৌঁছাইতে চাও, এখান থেকে এখানে কিভাবে পৌঁছাইতে পারবে তুমি বলো তো? যে এখান থেকে এখানে পৌঁছানোর ওয়েটা কি ছিল? তুমি প্রথমে এখান থেকে এতটুকু দূরত্ব যাবা, এটা হচ্ছে a যদি হয়, এই যে এখান থেকে তুমি এখানে পৌঁছাইতে চাও, এখন তুমি কিভাবে যাবে? এতটুকু দূরত্ব যাবা, আর এতটুকু দূরত্ব যাওয়ার পরে আবার এই দূরত্বটা উপরে উঠবা, তাই না? তো এই দূরত্বটা আমার কি ছিল বলো তো? এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, a cos থিটা ছিল, আর এই দূরত্ব ছিল হচ্ছে a sin থিটা। এখন তুমি a cos থিটা পরিমাণ দূরত্ব কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছ? x অ্যাক্সিস বরাবর যাচ্ছ। এখন তুমি a cos থিটা পরিমাণ দূরত্ব যদি x অ্যাক্সিস বরাবর যদি যাও, এটা তো তুমি বাংলায় লিখতে পারবে না যে তোমার x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর, এটা প্রকাশ করার জন্য একটা কিছু লাগবে, তো সেটা হচ্ছে i ক্যাপ দিয়ে প্রকাশ করে। এগুলো তো আমি পড়ছিলাম, তাই না? তো এই যে i ক্যাপ মানে কি বোঝাচ্ছে? যে আমি a cos থিটা পরিমাণ দূরত্ব যাব, কতটুকু দূরত্ব যাব? i কোন অ্যাক্সিস বরাবর যাব? i ক্যাপ মানে x অ্যাক্সিস বরাবর যাব। i এর ভ্যালুটা হচ্ছে বেনলি হচ্ছে i এর ভ্যালুটা হচ্ছে 1। i টা কি ছিল বলো তো? একক ভেক্টর ছিল। একক ভেক্টর কি ছিল বলো তো? যে ভেক্টরের মান 1 একক, সেটাই ছিল একক ভেক্টর। x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর একক ভেক্টরটা কি ছিল? j ক্যাপ। তাহলে খেয়াল করো, আমি x অ্যাক্সিস বরাবর a cos থিটা পরিমাণ যাব, কোন অ্যাক্সিস বরাবর যাব? i ক্যাপ x অ্যাক্সিস বরাবর।
আমরা a sin θ পরিমাণ যাব কোন অ্যাক্সিস বরাবর যাব j ক্যাপ y অ্যাক্সিস বরাবর যাব। তার মানে আমি যদি a ভেক্টরটাকে লিখতে চাই, a ভেক্টরটাকে কি লেখা যায়, a cos θ i ক্যাপ প্লাস a sin θ j ক্যাপ, এভাবে লেখা যায় না? তো এই যে x অ্যাক্সিস বরাবর, এটা কি x অ্যাক্সিস বরাবর উপাংশ না বা অভিক্ষেপ, তাহলে এটাকে বলা হচ্ছে ax, এটার সাথে i ক্যাপ, এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর, তাহলে ay j ক্যাপ। এরকম কি বোঝা গেছে? তো ভেক্টরটাকে প্রকাশ করে হচ্ছে এইভাবে। এখন তুমি চিন্তা করো, ধরো এই বস্তুটা এইখানে না থেকে বস্তুটা আছে হচ্ছে এইখানে, একটু দেখো বস্তুটা এইখানে নাই, আছে কোথায়, এইখানে। এইখানে তুমি কিভাবে পৌঁছাইতে পারো? খেয়াল করো, তুমি x অ্যাক্সিস বরাবর এতটুকু গেছো, y অ্যাক্সিস বরাবর এতটুকু গেছো, আর z অ্যাক্সিস বরাবর এই যে এটা কি z অ্যাক্সিস হবে তখন, তাহলে z অ্যাক্সিস বরাবর তোমাকে এই যে এই দূরত্বটা অতিক্রম করতে হবে না? তাহলে এই x অ্যাক্সিস বরাবর ax, y অ্যাক্সিস বরাবর ay, z অ্যাক্সিস বরাবর এতটুকু কি হবে, az হবে। তাহলে তোমাকে যদি 3 ডাইমেনশনাল আকারে লিখতে চাও, তাহলে এটা কি হবে, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভেক্টরের প্রকাশ। এগুলো সবই ডিটেইলসে দেখাই। এখন আবার একটু বলতেছি যাতে তোমরা একটু বাসায় পড়ে আবার মনে পড়ে আর কি। তোমরা ম্যাথের এটা যদি ভালো মতো পারো, ফিজিক্সেরটা ভালো পারবে, আবার ফিজিক্সেরটা ভালো পারলে এটা ভালো পারবে। তো ওইটা যদি ভুলে যাও, এটা আবার একটু ভালো মতো ক্লাসগুলো একটু দেখো, বুঝতে পারছো? তাহলে এই ভেক্টর কি আসছে, ax i ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ। তুমি আরেকটা ভেক্টর নিতে পারো না, b ভেক্টর, এটা থেকে কি হবে, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। আচ্ছা, বুঝতে পারছো? এখন তুমি যদি দুইটা ভেক্টরকে প্লাস করতে চাও, ধরো a প্লাস b, a প্লাস b, এটা যদি করতে চাও তাহলে কি করবা, ax i ক্যাপ করবা প্লাস ay j ক্যাপ করবা প্লাস az k ক্যাপ করবা, তাই না? তাহলে প্লাস এটা কি x a ভেক্টর নিলা, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। তাহলে এখানে i ক্যাপগুলোর সাথে i ক্যাপগুলো যোগ করতে হবে, j ক্যাপগুলোর সাথে j ক্যাপ, k ক্যাপগুলোর সাথে k ক্যাপ যোগ করতে হবে। তাহলে ax প্লাস bx i ক্যাপ প্লাস ay প্লাস by j ক্যাপ প্লাস az প্লাস bz k ক্যাপ। এটা হচ্ছে তোমার a প্লাস b। a প্লাস b যেটা আছে, এই ভেক্টরটা তুমি দুইটা ভেক্টর যোগ করলে তো অবশ্যই একটা ভেক্টর পাবা। তাহলে এটাকে দিলা হচ্ছে ধরো c ভেক্টর দিলা, নতুন ভেক্টর। এভাবে তোমার যোগ করতে হয়। এবার আসলে তোমার ভেক্টরের গুণন, এগুলো কি বুঝবো? মিশালো ভেক্টর গুণন। আচ্ছা, কথা বলি না, ভেক্টর গুণনটা দেখো, ভেক্টর গুণন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার স্কেলার গুণন, আর একটা হচ্ছে তোমার ভেক্টর গুণন। স্কেলার গুণনের আরেকটা নাম কি বলতো, ডট গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন। বুঝতেছো? একটা হচ্ছে কি গুণন, ডট গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন। তাহলে দুইটা ভেক্টর নাও, একটা ভেক্টর হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর একটা ভেক্টর নাম হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন আসো a ভেক্টরের, এটা তো ভেক্টরটা সরাসরি, তাই না? তো তুমি যদি ভেক্টরের ভ্যালুটা বের করতে চাও, ভ্যালু কিভাবে বের করে মনে আছে? এই যে তোমার সহগগুলোর উপরে যদি স্কয়ার দেই, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। আবার b ভেক্টরের ভ্যালুটা কিভাবে বের করে, √bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার। এইভাবে ভ্যালুটা তোমার বের করা যায়। এবার আসো স্কেলার গুণন বা ডট গুণন। খেয়াল করো, তুমি যখন স্কেলার গুণন করবা, দুইটা ভেক্টরের মধ্যে স্কেলার গুণ করবা, স্কেলার গুণ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তুমি একটা স্কেলার রাশি পাবা। আবার যখন দুইটা ভেক্টরের মধ্যে ভেক্টর গুণন করবা বা ক্রস গুণন করবা, তখন তুমি একটা ভেক্টর রাশি পাবা।
তো দেখো আমি যদি লিখি a ডট b, এটা কি হবে বলো তো? এই যে ax তোমার এই যে i ক্যাপের যে সহগগুলো আছে, i ক্যাপের সহগগুলো গুণ হবে ax bx প্লাস ay by প্লাস az bz। বুঝতে পারছো এটা? এখন এইটা হচ্ছে তোমার যদি ভেক্টর দেওয়া থাকে, তোমার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে ডট গুণ করবে হচ্ছে এইভাবে। যদি ভেক্টরের মান দেওয়া থাকে a আর b এর সরাসরি মান দেওয়া থাকে, মান ধরো 20 এটা হচ্ছে 30, এবং দুইটা ভেক্টর ধরো a ভেক্টর হচ্ছে এইটা আর b ভেক্টর হচ্ছে এইটা, এটা হচ্ছে 20 দেওয়া আছে, এটা হচ্ছে 30 দেওয়া আছে, এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা যদি দেওয়া থাকে তাহলে a ডট b কিভাবে করে ab cos থিটা এর মাধ্যমে। এইটুকু তো বুঝে গেছে তাই না? এটা হচ্ছে ভেক্টর দেওয়া থাকলে। আর এইটা কখন বলতো? মান প্লাস মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে। আচ্ছা এবার আসো তোমার এটা তো স্কেলার করতে গেল, এরপর আসো তোমার ক্রস গুণন। এরকম বুঝবো? তুমি কি বুঝতেছো আর কি বুঝতেছো? আগে তো বুঝছি। এবার আসো তোমাদের ক্রস গুণন। ক্রস গুণন জিনিসটা কি? দেখো তুমি যখন a ক্রস b করবা, এটা আমরা কিভাবে করতাম মনে আছে? দেখো নির্ণয়ের সাহায্যে হ্যাঁ, এখানে দিতাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, প্রথমে কি এখানে ax ay az bx by bz। বুঝতে পারছো? এটা আমরা কিভাবে ভাঙাইতাম? i ক্যাপটা লিখতাম, এটা i ক্যাপ বরাবর রো কলাম বাদ দিয়ে দিতাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ay bz মাইনাস az by। এরপরে মাঝেরটার জন্য আমরা একটা এডিশনাল মাইনাস দিতাম, এই যে এই বরাবর রো কলাম বাদ দিয়ে দিলে ax bz মাইনাস bx az থাকবে। এরপরে প্লাস k ক্যাপ দিবা, k ক্যাপ এই যে এই বরাবর রো কলাম বাদ দিলে ax by মাইনাস bx ay, ax by মাইনাস bx ay। আচ্ছা এইটা আমরা কখন ইউজ করব? a ক্রস b এটা আমরা কখন ইউজ করব? যখন এটা ভেক্টরের মাধ্যমে দেওয়া থাকে। এবার যদি তোমার দুইটা ভেক্টর না দিয়ে যদি ভেক্টরের ভ্যালু দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বের করব? ab sin থিটা। এবং তোমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে তোমার ভেক্টর গুণন বা ক্রস গুণন করতেছো, ক্রস গুণনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে না, এখানে শুধু ভ্যালু আসছে তাই না? তাহলে এখানে ডিরেকশনটা কি হবে বলো তো? আমরা একটা একক ভেক্টর দিয়ে দিই, একক ভেক্টরটা কি ইটা। বুঝতে পারছো এটা? এবং এটার ডিরেকশনটা কি হবে এটা আমরা একটু আলোচনা করি। ধরো সবাই একটু দিকে দেখো, এটা হচ্ছে a ভেক্টর আর এটা হচ্ছে b ভেক্টর। তো তুমি যখন a ক্রস b করবা, এটার ডিরেকশনটা হবে, তুমি এই যে ডান হাতেই নিয়ম আর কি, তো তোমার এই যে প্রথম ভেক্টরের কাছে হাতটা দিতে হবে, দিয়ে এইভাবে দ্বিতীয় ভেক্টরের কাছে যেতে হবে। তোমার বৃদ্ধাঙ্গুলিটা যে দিকে, তোমার ক্রস গুণনের ডিরেকশনটা কোন দিকে? একই ডিরেকশন। বুঝতে পারছো? আবার তুমি যদি b ক্রস a করো, তাহলে b ক্রস a কোন দিকে বলো তো? এই যে ভিতরের দিকে হচ্ছে ডিরেকশন। তাহলে একটা ভেক্টরের দেখো লম্ব দিকে ডিরেকশনটা পাওয়া যায়, মানে দুইটা ভেক্টরকে তুমি যখন ক্রস গুণন করবা তখন ডিরেকশনটা কোন দিকে পাওয়া যায়? ভেক্টর দুইটা যে তলে আছে, এই a b ভেক্টর দুইটা কোন তলে আছে? এই বোর্ড যে তলে আছে সেই তলে আছে না? এবং তুমি এই দুইটা ডিরেকশন কোন পাচ্ছ? এই যে তলের লম্ব বরাবর পাচ্ছ, এই যে বোর্ডের লম্ব বরাবর ডিরেকশনটা পাচ্ছ। বুঝতে পারছো এটা? সমস্যা আছে এটা? এখন তোমাকে যদি বলে যে তলের লম্ব বরাবর একটি ভেক্টর নির্ণয় করো, কি বলে বলো তো? তলের লম্ব বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করো। এই ইটাটা কি বলো তো? ইটাটাই তো a ক্রস b এর ডিরেকশনটা, তাই না? ইটাটাই a ক্রস b এর ডিরেকশন না? তাহলে ইটা মানে কি? এই যে a ক্রস b যে তলে আছে ওই তলের লম্ব বরাবর একটা ভেক্টর, তাই না? তাহলে আমরা ইটা সমান কি লিখতে পারি বলো তো? এই যে এই দুটাকে কম্পেয়ার করো, a ক্রস b ডিভাইডেড বাই ab sin থিটা। এটা কি বলো তো? a ও b ভেক্টর
যে তলে আছে ভাই তলের মান হয় কত? তার লম্ব বরাবর একক ভেক্টর। বুঝতে পারছো এটা? এখন আসো এই লম্ব বরাবর একক ভেক্টরটা তো এই দিকেও হইতে পারে আবার ভিতরের দিকেও হইতে পারে না, এর জন্য এখানে একটা প্লাস মাইনাস আসে। এইটুকু কি বুঝছো সবাই? যদি বলে তলের লম্ব, এই দুইটা ভেক্টর দেওয়া থাকে, দুইটা ভেক্টর দিয়ে বলে যে এই দুইটা ভেক্টরের তলের লম্ব বরাবর একটি একক ভেক্টর বের করো, তাহলে তোমরা কি বের করবে? a ক্রস b কে বের করতে পারবে এইভাবে, বের করে আবার a b এর ভ্যালু বের করতে পারবে এই যে এই সূত্র দিয়ে। আর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তুমি ধরো সম্ভব বের করলাম, বের করে সাইডটাতে দিয়ে দিলে তলের লম্ব বরাবর একক ভেক্টরটা পেয়ে যাবে। এবং এখানে মাস্ট প্লাস মাইনাস দিতে হবে, কারণ তলের লম্ব যেরকম এইটা যেমন তলের লম্ব ডিরেকশন, ভিতরের দিকেও একটা তলের লম্ব ডিরেকশন আছে, তো দুইটা ভেক্টর পাবে এক্ষেত্রে। এটুকু কি বুঝছো সবাই? আচ্ছা, এটুকু বুঝতেছি। তাহলে এবার আসো দেখো দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দেখো ধরো a আর একটা হচ্ছে ভেক্টর হচ্ছে কি বলতো b, এই দুইটা ভেক্টর কখন লম্ব হবে বলতো? যখন দুইটা ভেক্টরের ডট গুণফল a ডট b মানে কি বলতো ab cos θ কিনা বলো, তাহলে এই ক্ষেত্রে θ এর ভ্যালুটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি যদি θ এর ভ্যালু বসায় দাও ab cos 90 ইকুয়াল কত 0, তাহলে a ডট b যদি তোমার 0 হয় তাহলে ভেক্টর দুইটা কি হবে বলো তো? লম্ব। তাহলে লম্ব হওয়ার শর্তটা কি বলো তো? a ডট b ইকুয়াল তোমার 0 হইতে হবে। বুঝতে পারছো এটা? দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। এবার আসো দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দেখো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে কি? এই যে এই একটা ভেক্টর এই আরেকটা ভেক্টর, তাই না? এই দুইটা ভেক্টর সমান্তরাল কিনা বলো, তাহলে এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে আমি যদি a ক্রস b এটা শুধু ভ্যালুটা দিয়ে কাজ করি, তাহলে কি ab sin θ, এই ক্ষেত্রে কি ইটাটা আসবে? এই ক্ষেত্রে ইটাটা আসবে না। না, কেন আসবে না? নাকি কারণ এটা আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে sin থিটাটা কত বলো তো? 0 ডিগ্রি। তাহলে এটা কত আসবে? 0 আসবে। তাহলে দুইটা ভেক্টর তোমার সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টরের ক্রস গুণফলের ভ্যালুটা হবে কত বলো তো? 0। তাহলে a ক্রস b ইকুয়াল কত হইতে হবে বলো তো? তো ভ্যালু 0 হওয়া ম্যান্ডেটরি না, তোমার ক্রস গুণফল 0 হয়ে গিয়েছে, কারণ এখানে যদি এটা থাকতেও চিন্তা করো এটা যদি থাকেও তাহলে তো আলটিমেটলি তোমার 0 হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো? তো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b ইকুয়াল কত হইতে হবে? 0 হইতে হবে। এটুকু বুঝছো সবাই? আচ্ছা, এবার চলো আমরা আরেকটা জিনিস আর দুইটা জিনিস দেখাই ম্যাথে চলে যাব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার আমরা তো অভিক্ষেপ বা উপাংশ পড়তেছিলাম, আমরা তো অভিক্ষেপ পড়ছি, উপাংশ কি পড়ছি? পড়ি নাই। চলো এবার উপাংশটা একটু পড়ি। আচ্ছা, উপাংশ জিনিসটা কি? উপাংশ আর অভিক্ষেপ জিনিসটা হচ্ছে মোটামুটি সেমই। মনে রাখবা অভিক্ষেপ হচ্ছে তোমার ভেক্টর রাশি, উপাংশ কি বলতো? সরি, অভিক্ষেপ হচ্ছে স্কেলার, উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। তার মানে উপাংশের সাথে অভিক্ষেপ, উপাংশ কি হবে? অভিক্ষেপের সাথে একটা ডিরেকশন দিয়ে দিলে তুমি উপাংশ পেয়ে যাবে। তার মানে উপাংশ মানে কি বলতো? অভিক্ষেপ প্লাস ডাইরেকশন। বুঝতে পারছো এটা? তো একটু দেখো, আমরা যদি এই যে এই একটা ভেক্টর এই বরাবর হচ্ছে b আর একটা ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে চিন্তা করো এই যে b বরাবর a এর অভিক্ষেপটা কত? b বরাবর
এর অভিক্ষেপ ইকুয়াল কত বলতো a cos θ, তাই না? এই যে এইটুকু কত হবে a cos θ। কার অভিক্ষেপ বের করতেছি? a cos θ আসবে। এবার আসো b বরাবর a এর উপাংশ, এটা আমরা বের করতে চাই। a cos θ, এটার সাথে জাস্ট একটা ডিরেকশন অ্যাড হবে। এবং খেয়াল করো a cos θ যেটা, সেটা কি এই যে এই b বরাবর আছে না? বুঝতে পারছো এটা? দেখো b বরাবর a এর আমরা উপাংশ বের করতে চাই। তো উপাংশ যেটা অভিক্ষেপটা, আচ্ছা আমরা উপাংশ মানে কি ছিল? অভিক্ষেপ প্লাস একটা ডিরেকশন। এবার বলো অভিক্ষেপটা কোন কার বরাবর আছে বলো তো? b ভেক্টরের বরাবর আছে না? তাহলে আমরা যদি উপাংশ বের করতে চাই, এই b ভেক্টর বরাবর একটা একক ভেক্টর দিতে হবে কিনা বলো? তাহলে b ভেক্টর বরাবর একক ভেক্টরটা কিভাবে দেওয়া যায়? b ভেক্টর বাই b ভেক্টরের ভ্যালুটা দিয়ে দিলে b ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাব না? বুঝতে পারছো? এটা কি বলো তো? ভেক্টর b বরাবর একক ভেক্টর। এটুকু কি বুঝছো? এটা কি সমস্যা আছে? তার মানে ভেক্টর b বরাবর a এর উপাংশটা কত? a cos θ ভেক্টর b বাই ভেক্টর b এর মান। আমি যদি বলি ভেক্টর a বরাবর ভেক্টর b এর উপাংশ, তখন কি হবে? এখানে b cos θ ডিভাইডেড বাই ভেক্টর a বাই ভেক্টর a এর ভ্যালু, এটা কি বলা যায়? বুঝতে পারছো? এবার আসলে একটা জিনিস, আমরা a ডট b সমান কি জানি বলো তো? ab cos θ। বুঝতে পারছো? এবার আসো তোমার ভেক্টর b বরাবর a এর অভিক্ষেপটা কি ছিল বলো তো? a cos θ ছিল না? এই যে ভেক্টর b বরাবর a এর অভিক্ষেপ কি? a cos θ। তাহলে a cos θ সমান কি বলো তো? a ডট b ডিভাইডেড বাই a, বলো তো এটা? হ্যাঁ, নিচে b, ও সরি নিচে হবে b। বুঝতে পারছো এটা? এটা কি পাইছি বলো তো? a cos θ পাইছি। তার মানে কি বলো তো? a এর অভিক্ষেপটা পাইছি, তাই না? তুমি কি বুঝতেছো না? এটা কি পাইছি? a cos θ মানে কি? a এর অভিক্ষেপটা পাইছি। কার বরাবর? b এর বরাবর। তো এটা কি বলো তো? a এর অভিক্ষেপ, a ভেক্টর a এর অভিক্ষেপ কার বরাবর? ভেক্টর b বরাবর। এখন আসো তোমার, এখন আমি যদি বলি উপাংশটা বের করতে চাই, ভেক্টর a এর উপাংশ ভেক্টর b বরাবর, এটা সমান কি হবে? দেখো আগে আমাকে অভিক্ষেপটা লিখতে হবে। অভিক্ষেপটা কি বলতো? a ডট b ডিভাইডেড বাই b। এবার আমি কার বরাবর বের করতে যাচ্ছি? b এর বরাবর। তার মানে এখানে b এর একটা একক ভেক্টর দিতে হবে। মানে নিচে যেটা থাকবে সেটার একক ভেক্টর হিসাবে। হ্যাঁ, এরকম কি বুঝছো? কারণ সমস্যা আছে। দেখো তোমাকে, দেখো a এর উপাংশ তোমাকে a ডট b বের করতে হবে, আর যার বরাবর হবে তার ভ্যালুটা নিচে, এবং যার বরাবর হবে তার একক ভেক্টরটা এখানে সামনে দিতে হবে। বুঝতে পারছো এটা? আমি যদি এভাবে লিখি b ভেক্টর b এর উপাংশ ভেক্টর a বরাবর, উপরে কি আসবে বলো তো? a ডট b, নিচে কি আসবে? a আসবে, আর এখানে a ভেক্টর বাই a ভেক্টরের ভ্যালু। এগুলো কি বুঝে গেছে? এগুলো ফিজিক্সে যেমন লাগে ম্যাথও লাগে। বুঝছো এটা? তোমাদের কি কলেজে সরলরেখা পড়াইছে? সরলরেখা শেষ শেষ হয় নাই আমাদের 7.5 ট্রিগোনোমেট্রি আমার এই যে ইনভার্স ত্রিকোণমিতি শেষ হয় না, ত্রিকোণমিতি শেষ হয় না। 7.5 কত কিন্তু করেছে? আমার সেকশন 7.5 তো সেকশনে আমাদের 7 শুরুই করে নি, শুরুই করে তো। বলা আমি ডিজাইন করে স্যার বলে। ঠিক আছে। আচ্ছা এবার আসো ক্ষেত্রফল নির্ণয়। দেখো এই যে একটা ত্রিভুজ ধরো, ত্রিভুজের একটা বাহু যে ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর,
এটা হচ্ছে বি ভেক্টর, বুঝতে পারছো? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এগুলো পড়াইছিলাম, a cross b হাফ অফ a ক্রস b, বুঝতে পারছো? ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তোমাকে, তাহলে তুমি ক্ষেত্রফল a ক্রস b তো বের করতে পারবা, ওটার ভ্যালুর সাথে হাফ গুণ করে দিতে পারবে। তুমি কি ভেক্টর পড়ছিলা? না আপনার কাছে পড়িনি, আমি নিজে পড়ছি। নিজে পড়ছিলা? এগুলো পড়ছিলা? তাহলে তো পারবে। এরপরে আসো তোমার ধরো সমান্তরিক এই একটা সমান্তরিক দেওয়া আছে, a ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। দুইটা যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলো a তো? cross b ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রে শুধু a ক্রস b, বুঝতে পারছো? এবং আরেকটা কেস আছে, সেটা হচ্ছে ধরো এই একটা সমান্তরিক দেওয়া আছে এবং এই ক্ষেত্রে দেওয়া আছে তোমার কর্ণগুলো দেওয়া আছে, একটা কর্ণ a আর একটা কর্ণ দেওয়া আছে হচ্ছে b। ভিডিওটা চলতেছে? হ্যাঁ চলছে। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বলো তো? a cross b হাফ অফ a ক্রস b। মানে কর্ণের সময় হাফ হবে হ্যাঁ, আর বাহু সঠিক বাহু দেওয়া থাকবে a এই ক্রস cross b বুঝতে পারছো? এটা তো আমরা ক্ষেত্রফল দেখলাম, এবার চলো আয়তনটা একটু দেখি। ধরো এরকম একটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে, চিন্তা করো এরকম একটা কি দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু একটা ভেক্টর a দেওয়া আছে, আরেকটা ভেক্টর দেওয়া আছে b, আরেকটা ভেক্টর দেওয়া আছে c। তাহলে এটার আয়তনটা কত হবে বলো তো? যে কোনো দুইটা ভেক্টর ক্রস করবা, ক্রস করে আরেকটা ভেক্টরের সাথে ডট করবা, এভাবে বের করা যায় a ডট b cross c b ক্রস c। অথবা কেউ যদি এটা বের করতে চায় b ডট a ক্রস একই c, সমতলে অথবা c ডট a ক্রস b, তোমাদের ইচ্ছা, তোমরা কোডটা ইউজ করবে। যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণন করো, ক্রস গুণন করে থার্ড আরেকটা ভেক্টরের সাথে ডট গুণন করলে তুমি এটা আয়তন তো একই সমতলে থাকার হ্যাঁ। এবার আসো তিনটি ভেক্টর একই সমতলে থাকবে, c কত হবে থাকবে যদি দেখো এই তিনটা ভেক্টর একই সমতলে থাকা মানে কি? চিন্তা করো সি ভেক্টরটা এই উপরে উঠতেছে না, সি ভেক্টরটা কোথায় আসতেছে? এই যে এই বরাবর থাকতেছে, বুঝতেছো? তাহলে সি ভেক্টরটা যদি উপরে না উঠে, উপরের এই জিনিসগুলো থাকবে বলো? উপরের এই জিনিসগুলো থাকবে? থাকতেছে না। তাহলে তিনটা ভেক্টর কি একই সমতলে আছে না? তাহলে এই ক্ষেত্রে আয়তনটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে তুমি কি কি লিখতে পারো? a ডট b ক্রস c ইকুয়াল কত বলো তো? সবাই 0 হবে কেন? তুমি চিন্তা করো সি ভেক্টরটা আগে তো উপরে উঠে গেছে, উপরে দেখো আগে তল, এটা হচ্ছে একটা তল, এই বরাবর একটা ভেক্টর a, এই বরাবর একটা ভেক্টর কি b। এখন সি ভেক্টরটা আগের ক্ষেত্রে কি হয়েছে? উপরে উঠে গেছে। তো উপরে উঠে গেলে এটার ক্ষেত্রে তোমার একটা আয়তাকার ঘনবস্তু হয়, তাই না? বুঝতে পারছো? কিন্তু সি ভেক্টরটা যদি উপরে না উঠে, তোমার যদি এই হাতের মধ্যেই থাকে, তাহলে তিনটা ভেক্টর এই হাত একটা সমতলেই আছে না? তবে মান একটা চ্যাপ্টার আছে কিনা বলো? ওইটা না ভাই, বাট ইয়াটা তো আছে, মানে সি এর তো একটা ভ্যালু আছে না? হ্যাঁ সি এর zero তো ভ্যালু আর হয়ে আছে। যায় না। এখন চিন্তা করো সি এর ভ্যালু আছে, সি টা কোন বরাবর? এই বরাবর। এই বরাবর যদি হয় তাহলে এই সি টা এই বরাবর না হয় এই যে এই বরাবর, তাহলে এই বরাবর তো আলটিমেটলি কিছু নাই, আছে উপরে কি কিছু আছে? তাহলে আয়তনটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে আয়তনটা কত বলো তো? 0। এগুলোতে কি কার সমস্যা আছে? তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের লাগবে। যদি সামনে আর কোনো কিছু জিনিস লাগে আমি বুঝাই দেন, থিওরি ম্যাথ করার সমস্যা নাই, এগুলো তো থিওরি অনেক পড়াইছি। ভেক্টর তো তোমাদের প্রায় এক মাসের বেশি সময় নিয়ে পড়াইছি। কয়েকটা কি এখানে মধ্যে জ্যামিতি আছে ভাইয়া? হ্যাঁ তুমি কি জ্যামিতি টাইপের কিছু উপপাদ্য হ্যাঁ একটু শেষে দিকে কয়েকটা আছে, তবে ওগুলো কম আসে, জ্যামিতি টাইপের জিনিসগুলো কম আসে, আমরা পড়াই দিব, যেগুলো আসে ওগুলো পড়াই দিব। কিছু করতে পারে তো তোমাদের সবার কাছে তো বইটই নাই, আছে
আচ্ছা ভেক্টর আছে শীত তো দেই না শীত এক্সাক্ট দেই সেটা আছে যে হোয়াটসঅ্যাপে আছে চলো ও তোমাদের কাছে যদি ফোন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ থেকে শীটটা খুলে আপনি না আমাদের মোবাইল থেকে দেখুন কাউকে দিয়ে দেন হ্যাঁ আপনার বইটা নিয়ে কাউকে শেয়ার করেন সার্চ पहले भाई के बोलो আমার সাথে মোবাইলে নেই ফোন কিনছো নতুন এটা আগেরটাই भाई साहब तो मौज চলতেছে কোনটা কোনটা এটা দেখেন তো হ্যাঁ আচ্ছা দেখো এটা এটা তুমি কি অনলাইন তুমি একটু আগে বসো না তাহলে তো হয় বল লাগে ভাই একসাথে বসতে আমি এমনি মন্দির ধামাটা হয়ে গেছে এইটাকে আবার লড়াই হবে না এটা তো দেখো গ্রুপে দিছি বুঝছো এই যে আচ্ছা প্রথম কোশ্চেনটা দেখো এখানে আমাকে যোগ বিয়োগ করতে বলছে এখন যোগ বিয়োগ কি করব চলো একটা তাও করাই যায় তোমাদেরকে মনে একে 3 নাম্বারটা করাই চলো এখানে a ভেক্টরটা কি দেওয়া আছে a ভেক্টরটা i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ আর b ভেক্টরটা দেওয়া আছে তোমার 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ তাহলে তোমাকে বের করতে হবে মডুলাস অফ 3a প্লাস 2b বেশি তো তাহলে দেখো এটা কিভাবে করা যায় প্রথমে a ভেক্টরটাকে কি 3 দিয়ে গুণ করতে হবে প্লাস b ভেক্টরটাকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে তারপরে এটার ভ্যালুটা বের করতে হবে আগে চলো 3a 2b টা বের করি এটা কত এই যে a ভেক্টরটাকে যদি 3 দিয়ে গুণ দাও 3i 9j 6k এবার আসো প্লাস a ভেক্টরটাকে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে 2 দিয়ে গুণ দিলে কত 8i 4j 8k এবার চিন্তা করো এগুলোকে সবকে যোগ করতে হবে i ক্যাপের সাথে i ক্যাপ যোগ করতে হবে j ক্যাপের সাথে j ক্যাপ k ক্যাপের সাথে k ক্যাপ তাহলে 3 8 কত 11i 9 4 কত +5j -6 +8 তাহলে কত 2k ক্যাপ তাহলে 3a আচ্ছা এখানে ভেক্টর সাইন আসবে প্লাস 2b পেয়ে গেলাম আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে এখানে খেয়াল করো তোমাদের বইয়ে এগুলোকে বোল্ড করে দেওয়া আছে তোমরা কি জানো যে ভেক্টরকে অনেক ভাবে প্রকাশ করা যায় এই যে এই ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যায় এইভাবে প্রকাশ করা যায় এইভাবে প্রকাশ করা যায় আবার এটাকে চাইলে তুমি বোল্ড করে প্রকাশ করতে পারো হ্যাঁ বইয়ে একটু বোল্ড করে দেওয়া আছে বুঝতে পারছো ক্লাস 10 এ ছিল যে ছোট a অনেক ইয়া করে উপরে একটা মার্ক আচ্ছা এইটা আসলো এখানে ভ্যালু বের করতে বলছে না 3a 2b এটার ভ্যালুটা কি হবে 11 স্কয়ার 5 স্কয়ার 2 স্কয়ার তাই না 5.6 বুঝতে পারছো এটা কত 5.6 এবার আসো সেকেন্ড ম্যাথটা এখানে একটা ডট পূরণ করতে হবে এই সরি 4 নাম্বার ম্যাথটা আর কি 4 নাম্বার ম্যাথে কি বলছে 2a b dot 6a plus 3b এটা করতে হবে না এখানে এবার আসো তোমাকে দেখো এখানে ডট গুণন করতে হবে তার আগে তো 2a b বের করতে হবে 6a 3b টা বের করে নিতে হবে তাই না তো বের করি চলো 2a b ইকুয়াল দেখো 2i 6j 4k b টা যদি করি 4i 2j 4k তাহলে 2i 4i কত -2i থাকবে 6 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 8j 4k -4k -8k এরপরে আসো আরেকটা বের করতে হবে 6a 3b তাহলে প্রথম ভেক্টরটাকে 6 দিয়ে গুণ করা লাগবে 6i 18j 12k
দ্বিতীয় ভেক্টরকে আমি 3 দিয়ে গুণ করা লাগবে 12i 6j 12k এটা হচ্ছে 18i 12j এটা বাদ যাবে এরকম কি বুঝছো সবাই এবার আসলে তোমার এই দুইটা ভেক্টরকে কি করতে হবে ডট গুণন করতে হবে তো চলো ডট গুণন করি কি আসবে 2a স্যার b ডট 6a প্লাস 3b তাহলে এটা কি করতে হবে এই ভেক্টর ডট এই ভেক্টরটা তাহলে এখানে ইকুয়াল দাও -2i plus 8j minus 8k dot 18i plus 12j তাহলে খেয়াল করো তোমাকে ডট গুণন করার ক্ষেত্রে i ক্যাপের সহগের সাথে i ক্যাপ গুণ করতে হবে j ক্যাপের সহগের সাথে j ক্যাপ k ক্যাপের সহগের সাথে k ক্যাপ তাহলে এখানে i ক্যাপের সহগ কত -2 i ক্যাপের সহগ হচ্ছে 18 -36 8 গুণ 12 96 60 বুঝছো কি এটা আচ্ছা এবার চলো আমরা টাইপ 2 করি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় বুঝছো এটা কয়টা বাজে 7:58 কত 7:58 দেখো 2 1 এই ভেক্টরটা আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এই ভেক্টরটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে তাহলে মনে রাখবা আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি আমরা এইটা জানি কিনা বলো a ডট b ইকুয়াল কি জানি ab cos থিটা তাহলে এখান থেকে আমরা cos থিটা ইকুয়াল কি বলতে পারি বলো তো a ডট b বাই ab এটা বলা যায় তাহলে খেয়াল করো থিটা সমান কি আসবে cos ইনভার্স a ডট b বাই ab তাহলে এই সূত্রটা তোমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য মুখস্থ রাখতে পারো অথবা ডট গুণন থেকে বের করে আনতে পারো সমস্যা নেই তাহলে থিটা ডট কি হবে cos ইনভার্স a ডট b বাই ab তাহলে এখানে a ডট b বের করতে পারবো ab টা ab কি বলো তো ভ্যালু বোঝাচ্ছে না তাহলে ভ্যালুটা আমরা বের করে নিই a এর ভ্যালু কত 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে এটা কত আসবে 3 b এর ভ্যালুটা কত আসবে 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস এটা কত 111 121 121 আর 100 তার মানে 221 আর 225 দুটো আর 225 মানে কত বলো তো বুঝছো কি এটা এবার চলো আমরা থিটাটা বের করি থিটা সমান কি cos ইনভার্স a ডট b মানে কি আচ্ছা আমরা চাইলে a ডট b টাও আগে বের করে নিতে পারি a ডট b কিভাবে বের করব a ডট b তো 2i plus 2j plus k dot 2i plus 10j minus 11k তাহলে ডট যখন করতেছো 2 গুণ 2 করবে i ক্যাপের সাথে i ক্যাপ 2 গুণ 10 plus 20 plus 1 গুণ minus 11 আর minus 11 এটা কত আসছে 24 থেকে 11 গেলে 30 তাহলে এটা সমান কি cos ইনভার্স a ডট b এর b মানে কত 30 আর ab এর ভ্যালু হচ্ছে 15 কত আসে 13/45 না 3/45 3 আর 15 গুণ করলে 45 হবে এই ও হ্যাঁ এটা হচ্ছে 45 ab 72.21 গুণ কত আসছে 73.21 এটা হচ্ছে তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করব ডট গুণনের মাধ্যমে a ডট b করলে ab cos থিটা ইকুয়াল a ডট b বাই ab থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট b বাই ab ab টা বের করব a ডট b টা বের করে বসায় দিলে থিটা বের করব এরপরে ম্যাথগুলো দেখো সবগুলো ম্যাথ একই আমি অন্যরকম ম্যাথ পাই কিনা দাঁড়াও দুইটার একটা ম্যাথ আছে
আচ্ছা বইটার সাথে আমরা সবাই 7 নম্বর কোশ্চেনটা একটু দেখো। বুঝছো এটা? ও x অক্ষ বড় মাইনাস অক্ষ বড় এটা ছয় নম্বর 7 নম্বর ম্যাথটা কি? একটা ই দেওয়া আছে 2i ক্যাপ j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কোন কোন উৎপন্ন করে? আচ্ছা এই ভেক্টরটাকে এই ভেক্টর ধরে নাও। এই ভেক্টরটা অক্ষত্রয় তিনটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা বের করতে বলছে। বুঝতে পারছো? এখন আমাকে একটা জিনিস বলো, অক্ষত্রয় বলতে কি বোঝাচ্ছে? একটা x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখন বলো x অক্ষ বরাবর একক ভেক্টরটা কি বলো তো? 2 x অক্ষ বরাবর i কে i ক্যাপ। একক ভেক্টরটা কি বলো তো? i ক্যাপ। y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ। z অক্ষ বরাবর একক ভেক্টর কি? k ক্যাপ। তারপর থিটাটা কি করছিলাম বলো তো? থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট b বাই কি বলো তো? a b। এখন চিন্তা করো a ভেক্টরটা এটা তুমি যখন x অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেলটা নির্ণয় করতেছো, বুঝতে পারছো? তাহলে এই b ভেক্টরটা কি হবে? i ক্যাপ হবে না? বুঝতে পারতেছো? তুমি যখন x অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল নির্ণয় করতেছো b ভেক্টরটা কি? i ক্যাপ। y অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল নির্ণয় করতে বললে b ভেক্টরটা কি ক্যাপ হবে? j ক্যাপ। z অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল নির্ণয় করলে b ভেক্টরটা k ক্যাপ হবে। বুঝতে পারতেছো এটা? তাহলে চিন্তা করো থিটা x অ্যাক্সিস বরাবর কোণ a ডট b a কত বলো তো? 2i j প্লাস 2k। তো b এর a এর ভ্যালুটা একটু বের করে নাও। 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত? 3, তাই না? ডট x অ্যাক্সিস এর ক্ষেত্রে b ভেক্টরটা কি? i ক্যাপ। তাহলে তুমি যখন আচ্ছা a ভেক্টরটার ভ্যালুটা হচ্ছে 3, b ভেক্টরের ভ্যালু b তো x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর দিচ্ছি। তাহলে মানে i ক্যাপের ভ্যালুটা কত হবে বলো তো? 1 হবে। তাহলে b ভেক্টরের ভ্যালু হচ্ছে 1। তাহলে এবার লিখো cos ইনভার্স। তাহলে এখানে কি এই যে 2 গুণ এই যে 1 হবে 2, আর এখানে যে আর কে তো নাই 2/3। এটা হলো থিটা। তো থিটা y টা কি হবে বলো তো? তুমি cos ইনভার্স a ডট আচ্ছা a ডট b দিবা। a কত এক্ষেত্রে? 2i j প্লাস 2k। এক্ষেত্রে b টা কোন ক্যাপ বলো তো? j ক্যাপ। আর এক্ষেত্রে তোমার 3 গুণ 1 মাইনাস 1/3। দেখো তো এটা কত? 109.787 109.7। আর এটা কত আসছে? 48.1 1 এরপর আসো থিটা z। এটা কি হবে? cos ইনভার্স 2i j প্লাস 2k। এই ক্ষেত্রে k ক্যাপ হবে। আর নিচে তো তোমার 3, তাই না? cos ইনভার্স 2/3 এটা আগেরটার মতো 48.1। কারণ কি এটা সমস্যা আছে? আচ্ছা ভাই টাওয়ার করবে কেমন লাগছে? দেখো তুমি যখন অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র কি? cos ইনভার্স a ডট b বাই a। এখন তোমার a ভেক্টরটা তো ফিক্সড। তুমি যখন x অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল নির্ণয় করতেছো তখন b ভেক্টরটা কোন কি হবে? x অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর আছে সেটা কি? i ক্যাপ হবে। তাহলে এখানে a ভেক্টর দিলা i ক্যাপ দিলা। বুঝতে পারছো? আর নিচে কি হবে? a এর ভ্যালু b এর ভ্যালু। b কি? একটা একক ভেক্টর। b এর ভ্যালু কত? 1। আর a এর ভ্যালু কত? 3। 3 গুণ 1 তো 3 হবে। বুঝতে পারছো? এবার তুমি যখন ডট গুণন করতেছো i ক্যাপের সহগের সাথে i ক্যাপ গুণ করা লাগে। i ক্যাপের সহগ কত? 2। এখানে i ক্যাপের সহগ কত? 1। 2 গুণ 1। বুঝতে পারছো? আচ্ছা ভাই না ঠিক আছে বুঝছি। 8 নাম্বারটা করাই যাবে আর করা হবে একই টাইপের ম্যাথ পাশে করব। i কে বরাবর 0 8 9। এবার তোমরা 10 নাম্বার ম্যাথটা দেখো, ওইটা করা যাবে। 10 নম্বর ম্যাথটা একটু পড়ো।
বুঝতে আচ্ছা পারছো? ভাই মানগুলো সেম না, তাহলে এখানে -1 এক জায়গায় আর এক জায়গায় 2 আসে কিভাবে? আচ্ছা এখানে তুমি এটা কি y অ্যাক্সিস বরাবর না, হ্যাঁ। y অ্যাক্সিস বরাবর b ভেক্টরটা কি হবে? যে j ক্যাপ। তাহলে এক্ষেত্রে j ক্যাপের সহগের সাথে j ক্যাপের সহগ গুণ করতে হবে। j ক্যাপের সহগ কত? -1। আর এখানে j ক্যাপের সহগ One. 1 গুণ -1 মাইনাস। আর এই ক্ষেত্রে খেয়াল করো এখানে k হচ্ছে- ভেক্টরের সহগ হচ্ছে 1, k ক্যাপের সহগ হচ্ছে 2। 1। বুঝতে পারছো? 10 নম্বর প্রশ্নটা একটু পড়ো। যদি a b c তিনটি ভেক্টর ইকুয়াল 0, a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু দেওয়া আছে, a ও b এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলছে। 6 a ও b এর মধ্যবর্তী কোণ, তাই না? ভাই এই বিয়ের মাঝখানে এটা কি দিছে? মানে a আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বললো আর কি। বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও একটু চিন্তা করি। a plus b plus c equal 0, আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করো যে ভেক্টর a প্লাস ভেক্টর b এটা ইকুয়াল কি লিখা যায়? মাইনাস ভেক্টর c। এটা লেখা যায় ভেক্টর a প্লাস ভেক্টর b ইকুয়াল কত? মাইনাস অফ ভেক্টর c। এবার আসো তোমার এই যে এটা ধরো ভেক্টর a আর এটা ধরো হচ্ছে ভেক্টর b। বুঝতে পারছো? এখন ভেক্টর c এটা ধরো হচ্ছে ভেক্টর c। বুঝতে পারছো? এটা ভেক্টর c টা কিভাবে হলো একটু বলি। এটাকে আরেকটু ভাবে বাঁকা আঁকো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এবার আসো এটা হচ্ছে ভেক্টর a, এটা হচ্ছে ভেক্টর b। বুঝতে পারছো? এখন এটা ভেক্টর a, এটা যদি ভেক্টর b হয়, আচ্ছা আমি এখানে যদি মাইনাসটা না দিই, ধরো মাইনাসটা নাই, তাহলে দেখো এই দুইটা ভেক্টরের যোগফল কি বলতো? c না? তাহলে ভেক্টর যোগফল কি? আলটিমেটলি তুমি এখান থেকে এখানে গেছো, তারপর এখান থেকে এখানে গেছো। বুঝতে পারছো? তার মানে তুমি এখান থেকে এখানে যাওয়া একই কথা না? বুঝতে পারতেছো? তাহলে এটা হয়তো কি ভেক্টর c হইতো। মাইনাসটা বের হবে। এখন চিন্তা করো তুমি যদি মাইনাসটা এখানে দাও, তাহলে ডিরেকশনটা কি হবে? জাস্ট এখানে উল্টায় যাবে। কিন্তু ভাই এরকম তো হয় না। তুমি চিন্তা করো a, তুমি এটা একটু চিন্তা করো, a এটুকু পেলাম, তুমি এই যে এখানে দেখো a এটুকু পেলাম, তারপর b এটুকু পেলাম, তারপর c কি আবার প্লাস না, আবার এই যে এখান থেকে এখানে চলে আসলো, আলটিমেটলি সরল কতটুকু হয়েছে? তো ওই ভেক্টর তো আর এরকম ভাবে হয় না, মানে ভেক্টর তো এভাবেই কাজ দুইটা করে। একদিকে থাকে, আরেকটা থেকে এই সাইডে থাকে। কি ঠিক আছে, ভেক্টর স্কয়ার A করছি। স্কয়ার প্লাস 2ab প্লাস ভেক্টর b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। 2ab কোথা থেকে পেয়েছে? সূত্র বসালাম স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার সূত্র বসেছে। এইভাবে? আচ্ছা আমি আমি দেখতে আসছি স্যার আচ্ছা এখানে কথা বলি, এখানে এটা দেখো, এই জিনিসটা বুঝতেছো কি না? তোমাকে বলি, তোমার এই যে এদিকে দেখো, এখানে প্রথমে ভেক্টর a গেলাম, তারপর হচ্ছে ভেক্টর b, তারপর প্লাস কি ভেক্টর c ইকুয়াল 0 না? তার মানে তুমি যদি b তোমার 0 বানানোর জন্য কি করতে হবে? এখান থেকে আবার এখানে চলে আসতে হবে কিনা বলো?
তাহলে তুমি এই যে এখান থেকে এখানে চলে আসবে, তাহলে এটা কি বলতো ভেক্টর সি। এইটুকু বুঝছো? এইটুকু তো সমস্যা আছে? ঠিক আছে ভাই। আচ্ছা তো ভাই আমরা কি নিয়েছি ভেক্টর, যে ভেক্টর হচ্ছে এইভাবে যায়, এটা হচ্ছে ডিরেকশন। তাহলে তোমার এটা এ এটা বি, তাহলে কিন্তু সি এটা এই সাইডে হবে, এই দিক দিয়ে হবে। এরকম কিন্তু উল্টা হলে কিন্তু সেটা ভেক্টর হবে না, ক্লাস 10 এ পড়ছি। না। এরকম দিলে ভুল হতো। আমি বলি, তুমি যখন এদিক থেকে এদিকে গেলা এটা হচ্ছে এ ভেক্টর, এদিক থেকে এটা গেলা বি ভেক্টর, তাহলে তুমি যখন এই যে এইটা করতেছো এটা হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টর কি এ প্লাস বি কিনা বলো, একই ভেক্টর একই জিনিস কিনা বলো। এখন এখানে যদি তুমি মাইনাস সি দাও তাহলে ডিরেকশনটা তোমার উল্টে হয়ে যাবে না, এটা বুঝে নিয়েছি। আর তুমি এইভাবে চিন্তা না করে আরেকভাবে চিন্তা করো, তোমার তিনটার যোগফল কত হইতে হবে? 0 হইতে হবে কিনা বলো। তার মানে তুমি এখান থেকে ধরো তুমি নিজেই এখান থেকে এখানে গেলাম, গেলাম কি বলো, যাওয়ার পরে এখান থেকে আবার এখানে গেলাম, বুঝতেছো? এখন তোমাকে যোগফল যদি 0 করতে হয় তাহলে থার্ড ভেক্টরে তোমার এখান থেকে এখানে আসা লাগবে না 0 বানানোর জন্য, বুঝতে পারছো? তাহলে তোমাকে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে কিনা বলো। তাহলে এ ভেক্টর ছিল এইটা, বি ভেক্টর ছিল হচ্ছে এইটা, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা বলো তো? এই যে এইটা, বুঝতে পারছো? আচ্ছা মধ্যবর্তী অ্যাঙ্গেল কি প্রকৃতপক্ষে এইটা নাকি দেখো এই ভেক্টরটা যাচ্ছে হচ্ছে এইটা, এদিকে বি ভেক্টরটা যাচ্ছে হচ্ছে এদিকে, তাহলে থিটা ভেক্টর কোনটা বলো তো? এই যে এইটা, বুঝতে পারছো? বুঝছো এটা? তো চলো আমরা আগে এই অ্যাঙ্গেলটা বের করি, 180 থেকে বিয়োগ দিলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, বুঝছো? তো দেখো তোমার এই যে এইটা কি তোমার ত্রিভুজের ক্ষেত্রে এই একটা সূত্র আছে, সূত্রটা একটু মনে রাখবা। এটা এটার দৈর্ঘ্য যদি a হয়, এটার দৈর্ঘ্য যদি b হয়, এটার দৈর্ঘ্য যদি c হয়, তাহলে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। থিটাটা কি বোঝায় বলো তো? a আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বোঝায়, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে তোমার c স্কয়ার, তোমার ভ্যালুগুলো তো সব দেওয়াই আছে। c স্কয়ারের ভ্যালু কত বলো তো? 49। আর এখানে 7 স্কয়ার দাও ইকুয়াল a এর ভ্যালু কত? 3 স্কয়ার, b এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার প্লাস 2 গুণ 3 গুণ 5 গুণ cos থিটা। তাহলে cos থিটা কি পাচ্ছ? 49 বিয়োগ 9 বিয়োগ 25 বাই কত? 2 গুণ 3 গুণ 5। তাহলে a আর b এর অ্যাঙ্গেলটা ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি, তাই না? 49 থেকে 9 বিয়োগ দিলে 15, তাই না? সরি 40 থেকে এটা বাদ দিলে 15 থাকবে। এটা কত? 30। তাহলে cos ইনভার্স 1/2, তার মানে থিটা এর ভ্যালু আসছে কত? 60। বুঝতে পারছো? থিটাটা ডাইরেক্ট হয়ে গেছে। এই সূত্রটা জাস্ট তোমাদেরকে মনে রাখা লাগবে। এখন দেখো এইটা যে এরকম একটা ত্রিভুজ গঠন করতেছে, এইটাও তোমাকে বুঝা লাগবে, বুঝতে পারতেছো? যে এরকম একটা ত্রিভুজ গঠন করতেছে, এটা তো তোমাকে আগে বুঝা লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার চলে পরের ম্যাথে। কুয়েটে আসা একটা প্রশ্ন, এটা কিন্তু বুয়েটে আসছিল, বুয়েটে কত 17-18 আসছিল। ম্যাথ কিন্তু বেশি বড় না কঠিন না, কিন্তু তোমাকে একটু মাথা খাটাইতে হবে। আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা একটু দেখো কি বলছে। এ বি সি প্রাথমিকভাবে একই বিন্দুতে অবস্থান করতেছিল, যেখানে বি দক্ষিণ দিকে 10 একক, যে পূর্ব দিকে, তারপর 5 একক পূর্ব দিকে যাওয়ার পর 3 একক ঊর্ধ্বমুখী গেল। অন্যদিকে দিকে সি শেষ অবস্থান এর সাথে সরলরেখা যুক্ত করে অবস্থান কি এর সাথে সরলরেখা যুক্ত করে এবি ও এসি এর ও আচ্ছা চলো এটা দেখো এটা বোঝার জন্য তোমাকে আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো ভালো বুঝতে হবে। উত্তর দক্ষিণ পূর্ব কোনটা বলতো? পূর্ব ডানে, পূর্ব পূর্ব ডানে হয় না পশ্চিম। আচ্ছা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্যা নাই। এবার আসো তোমার এবিসি তিনটা প্রাথমিকভাবে একই বিন্দুতে অবস্থান করতেছিল। আমি ধরলাম
এ বি সি তিনজনই এই যে এখানে অবস্থান করতেছিল। এরপরে কি বলছে যেখান থেকে বি দক্ষিণ দিকে 10 একক যে বি কোন দিকে গেছে বলতো, এই যে বি এরটা আমি প্রথম বলছি দক্ষিণ দিকে 10 একক, এটা একটু ভালোভাবে লিখো বি ভেক্টরটা কি হবে খেয়াল করো, বি দক্ষিণ দিকে 10 একক গেছে না, তো দক্ষিণ দিকে যদি 10 একক যায় তাহলে চিন্তা করো তার জন্য হবে 10 যে -10 যে ক্যাপ হবে কিনা বলো। ইয়েস এরপর কি বলছে তারপর 5 একক পূর্ব দিকে, পূর্ব কোণ বরাবর এই যে এই বরাবর 5 একক, এটা কত 5, তারপর প্রাইমারি কি হবে এটা হচ্ছে x অ্যাক্সিস পজিটিভ অ্যাক্সিস 6 অ্যাক্সিস 5 বাই 10। এরপরে দেখো যাওয়ার পর 3 একক ঊর্ধ্বমুখী গেল, মানে জি ক্যাপ করা হবে। 3 একক ঊর্ধ্বমুখী বলতে কি তোমার এই উপরের দিকে গেছে, হ্যাঁ ভাই উত্তম জি ঊর্ধ্বমুখী কে না? ক্যাপ জি কে ক্যাপ তাহলে কি আসবে প্লাস 3 কে, এটা কি বুঝছো কিভাবে আসলো? ইয়েস প্রথমে সে পূর্ব দক্ষিণ দিকে গেল 10 একক, এজন্য নেগেটিভ যে y অ্যাক্সিস বরাবর এজন্য -10 যে ক্যাপিসি, এরপর পূর্ব দিকে 5 একক গেছে এজন্য পূর্ব দিকটা কি পজিটিভ x অ্যাক্সিস প্লাস 5 i ক্যাপ। এরপর বলছে কি 3 একক ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী মানে কি এই যে উপরের দিকে উঠছে আর কি, প্লাস 3 কে ক্যাপ, বুঝতে পারছো? আচ্ছা এটা হচ্ছে বি। এরপর সি এর কাহিনী দেখো, সি কি করছে অন্যদিকে সি প্রথমে 5 একক উত্তর দিকে যে 5 একক গেছে হচ্ছে উত্তর দিকে, তার মানে কি এক্ষেত্রে 5 জে ক্যাপ। এরপরে কি করছে 7 একক পূর্ব দিকে, 7 একক পূর্ব দিকে 7 প্লাস 7 প্লাস আই ক্যাপ, তাই না? আছে লোক নিচে -5 কে ক্যাপ -5 কে ক্যাপ, 5 একক নিচের দিকে নামছে, তাই না? বুঝতে পারছো এটা? ইয়েস আচ্ছা এরপরে বলছে দেখো এটা কি বি এর শেষ পজিশন, এটা হচ্ছে সি এর শেষ পজিশন। এরপর বলছে বি ও সি এর শেষ অবস্থানকে এ এর সাথে সরলরেখায় যুক্ত করে এ বি ও এসি মধ্যে যে কোণ উৎপন্ন হয় তা বের করতে বলছে। আচ্ছা এ কোথায় ছিল বলো তো, এ তো 0 0 0 0 পয়েন্টে ছিল, তাই না? তাহলে এ বি কত হবে, এই যে বের করে যখন তুমি এ বি বের করতেছো শেষেরটা বিয়োগ আদিটা করতে হয়, তাহলে এটা কত আসবে -10 বিয়োগ 0, এটা তো যে মানে যে ভেক্টর আছে ওইটাই হবে -10 j ক্যাপ প্লাস 5 i ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এসি কি হবে 5 j ক্যাপ প্লাস 7 i ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। এবার তোমাকে এবি আর এসি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলছে, তাহলে থিটা সমান কি আসবে cos ইনভার্স এবি ডট এসি, নিচে কি আসবে এবি গুণ এবি এর ভ্যালু আর এসি এর ভ্যালুটা আসবে। তো এবি ডট এসি করো আগে, এবি ডট এসি এটা যদি বের করো -10 j ক্যাপ প্লাস 5 i ক্যাপ প্লাস 3 k ক্যাপ, ডট করো 5 j ক্যাপ প্লাস 7 i ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। তাহলে এই দুটো গুণ করলে j ক্যাপের সাথে j ক্যাপ -50 প্লাস 35 মাইনাস 50, দেখো তো এটা কত আসে, 105.098 এটা কত আসে ওইটা এটা আসলে হলো -30 আর এবি এর ভ্যালুটা কত আসে √10 স্কয়ার প্লাস 5 প্লাস 3 স্কয়ার কত, 134 আর এসি এর ভ্যালুটা কত আসে 3√11 3√11। এবার তুমি এখানে সব ভ্যালু বসায় দাও, cos ইনভার্স -30 বাই √134 গুণ 3√11, দেখো তো এটা কত আসে 105.098 শেষ। খুব ইন্টারেস্টিং প্রশ্ন না বুঝছো কি এটা, ইন্টারেস্টিং কিছু এটা কি কারো সমস্যা আছে বুঝছো এটা? ভাই বুঝে নেক্সট সেকেন্ড বুঝতে পারছি গ্রেট কোশ্চেন না অনেক গ্রেট কোশ্চেন আরে কি রেজাল্ট দেখো আচ্ছা বের করো জুমার মধ্যে
বুঝতে পেরেছি? কিন্তু দেখ নেই ম্যাথ একটা ম্যাথ করে টাইপ 3 আপনি কি ভাষা আছে মুছে ফেলো কালকে 6:30টায় নতুন অধ্যায় পড়াবেন ফিজিক্সের হ্যাঁ নতুন অধ্যায় বলতে ওইখানে কেপলারের সূত্রটা বাকি আছে। কেপলারের সূত্র আর একটা পরমাণু বস্তুর সূত্র, এই দুইটা জিনিস দেখায় নতুন চ্যাপ্টার। হয়তো শুধু অনেক ছোট মানে মহাকর্ষ চ্যাপ্টারটা ছোটই তো ছিল, পড়ালাম না। এটা তো প্লেলিস্ট পাঠিয়েছি গ্রুপে চারটা এই লিস্টটা তো তোমাদের গ্রুপে দিয়ে দিছি, ক্লাসগুলো দেখে আসবে। তোমরা কেউই লাস্ট ক্লাসগুলো ছিল কে ভাই আমি দেখাতেছি তো আমি একটা অসব দেখাতেছি আজকে পাঠালাম, আজকে একটা ভিডিও আপলোড করছি। যাই পাঠান আজকে পাঠাইছেন একটা লাস্ট দিন যে ক্লাসটা দিয়েছিলাম ওই ক্লাস ভিডিও পাঠাইতে ভুলে গেছিলাম, আজকে পাঠিয়ে দিয়েছি। তো তোমরা সবাই পাঠ দেখবা। তুমি কয়টা ক্লাস করবে? 3টার মতো। আমি সবগুলো সবগুলো ক্লাসই দেখে ফেললাম। ইউনিভার্সিটি কোনোদিন প্লেলিস্টে যাবো, ওইখানে দেখবা কোন ক্লাস তোমার মিস গেছে। আর এই যে ষষ্ঠ চ্যাপ্টারের প্লেলিস্টে যেয়ে দেখবো একটু কোন ক্লাস। আচ্ছা এবার চলো 3 টাইপ পি দুইটি ভেক্টর দেখো পরস্পর লম্ব। আচ্ছা দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি ছিল বলো তো? ওদের ডট কোন ছিল ডট গুণফলটা 0 হইতে হবে। তো দেখো আমরা 2 নাম্বারটা করে 3 এর 2 a ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। b ভেক্টরটা দেওয়া আছে pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাকে দেখাইতে বলছে, দেখাও যে a প্লাস b ও a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে a প্লাস b ভেক্টর এটা আগে বের করো। কি আসবে? 4i ক্যাপ মাইনাস প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। a মাইনাস b কি আসবে? মাইনাস 2i ক্যাপ প্লাস 3j কে প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, তাই না? আমাকে দেখাইতে বলছে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলতো? এই দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হইতে হবে। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণফল করো। মাইনাস 4i plus j minus k dot minus 2i plus 3j minus 5k মাইনাস 8 প্লাস 3 minus 8 plus 3 plus 5। তাহলে এটা কত আসছে? 0। সুতরাং a plus b ও a minus b ভেক্টর দুটি পরস্পর লম্ব। আচ্ছা এবার চলো আমরা 4 নম্বর ম্যাথটা করব। 3 এর 4 দেখো 3 এর 4 এ কি বলছে? তোমাকে ai ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে a ধরো আর আরেকটা ভেক্টরকে ধরো হচ্ছে b। এটা দেওয়া আছে 2ai ক্যাপ মাইনাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বলছে এই দুটো ভেক্টরে a এর মান কত বলে পরস্পর লম্ব হবে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? a এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে তোমাকে যেহেতু বলে দিছে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আমি 0 ধরতে পারি না a ডট b। আলি কি বুঝছো এটা? ইয়েস তাহলে a ভেক্টরটা কত? ai ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট দাও। b হচ্ছে 2ai ক্যাপ মাইনাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইকুয়াল কত? 0। তাহলে এটা কত? 2a স্কয়ার তারপর হচ্ছে মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল কত? 0। তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল 0। এবার মিডল টার্ম করো। তাহলে এর ভ্যালু কত? 2 আর মাইনাস 1। একটা প্রশ্ন বুঝতে ছিল আসছে? হ্যাঁ প্রশ্ন ছিল
-1 হবে -1 তো এটা তো তোমার প্লাস 2 এ পাস করতে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা হবে মাইনাস -1 কমন। আমার একটা কনফিউশন আছে, হ্যাঁ বলো আমরা যেটা কমন নিয়ে করি তখন এটা অ্যান্সার ইকুয়াল আসে কি কমন দিছো 2a² + 2a = 4, তাহলে মানে 2a কমন নেই, তার মানে 2a = 4। না 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 এটা করতে পারো, এটা করা আছে, এবার সমাধান করা যায়। আমরা বেশি এক্সপেরিমেন্ট এবার চলো আমরা 4 নাম্বার ম্যাথটা করব। কেমন থেকে বলবো কাপড়টা দাও ইমার্জেন্সি বিকাশি গল্প করে এটা পরস্পর সমান্তরাল হলে এটা কত? সে ওখানে যাচ্ছি 4 এর 3 নাম্বার ম্যাথটা একটু দেখো। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা কি ছিল বলো তো? এদের ক্রস গুণফল ছিল a ক্রস b হবে তোমার 0। চারের 3, তো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? ক্রস গুণফল ছিল a ক্রস b ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে এখানে প্রথম ম্যাথটা 3 নম্বর ম্যাথটা দেখো, বলছে দুইটা ভেক্টর সমান্তরাল হলে m এর ভ্যালুটা কত, তাই না? তো দেখো এই ম্যাথটা আমি শর্টকাটে কিভাবে করব ওইটা বলে দিব, CQ কিভাবে করব ওইটা বলে দিব। তো প্রথম ম্যাথটা হচ্ছে a 7i - j + 3k, আর b ভেক্টরটা কি দেওয়া আছে 49 - 4mj + 6k। তাহলে এই দুটো ভেক্টর তোমাকে বলছে সমান্তরাল, তাহলে m এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। তাহলে আগে তোমাকে কি করতে হবে? a ক্রস b টা বের করতে হবে। তাহলে i ক্যাপ প্লাস সরি এখানে j ক্যাপ, এখানে হবে k ক্যাপ। তাহলে প্রথম ভেক্টরের ক্ষেত্রে এখানে হবে 7 - 1 3 4 সরি 14 - 4m 6। তাহলে এখানে i ক্যাপটা ই করো -6 + 12m মাইনাস j ক্যাপটা করো 42 - 42 প্লাস k ক্যাপ করো -28m + 14 প্লাস 40। আচ্ছা তাহলে দেখো এটা ইকুয়াল কত হইতে হবে তোমার 0 হইতে হবে, তাহলে এটা ইকুয়াল 0 হয়ে যাবে। এটা 0 হওয়ার জন্য তোমার i ক্যাপের সহগ 0 হইতে হবে, এটা দেখো অলরেডি এটা 0 হয়ে গেছে তাই না? অথবা তোমার k ক্যাপের সহগটা তোমার কি হইতে হবে 0 হইতে হবে। তো i ক্যাপের সহগ যদি 0 ধরো 6 + 12m ইকুয়াল কত বলো তো 0, তাহলে m এর ভ্যালু কত আসছে -1/2। এটা হচ্ছে তুমি CQ এর জন্য এইভাবে করবা, বুঝতে পারছো? আচ্ছা আবার k ক্যাপের সহগ তোমার 0 হয় না, তাহলে কত -28m + 14 ইকুয়াল কত 0। এখানে m এর ভ্যালু কত আসছে দুইটা আনসার অ্যানসারটা একটা আচ্ছা পজিটিভ হবে ফিল করলাম কোথায়, ও এখানে মাইনাস আসার কথা ছিল -6 ঠিক আছে। একটাই আনসার, বুঝতে পারছো? এটা দুইটা গুলো সেম আনসার। এখন আসো তোমার এই ম্যাথটা যদি ধরো এমসিকিউ, এটা তো সিকিউ এর জন্য করলে, এমসিকিউ এর জন্য কিভাবে করবে? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে যে i ক্যাপের সহগ 7 আবার j ক্যাপ মানে i ক্যাপের সহগগুলো ভাগ দিবা। এখানে j ক্যাপের সহগ হচ্ছে -1 - 4m, k ক্যাপের সহগ কত 3/6 তাই না? তাহলে এটা কত হাফ ইকুয়াল 1/m 4m ইকুয়াল 1/2। তাহলে তুমি এই যে কোনো দুইটা নিয়ে চিন্তা করো, হাফ ইকুয়াল কত, এই যে সেমই তো আসছে 1/4m, তাহলে তোমার 4m ইকুয়াল কত 2, তাহলে m এর ভ্যালু কত আসছে হাফ আসছে। এখান থেকে ডাইরেক্ট করতে পারবে, এটা এমসিকিউ জন্য সিকিউ তে পারবে না। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে টাইপ 1 2 3 4, আজকে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো টাইপ 1 2 3 4 সব হ্যাঁ হ্যাঁ সব এরকম এরকম একটা করে একটা শেষ করে দাও। একা 3 করব চেক করব ভাই কমপ্লিট কি হলো
ডান ব্যাক কি হবে? নাম্বার 2